7 এপ্রিলের পর অন্যরকম এক বাংলাদেশকে দেখবে বিশ্ব, এরকম একটি প্রচারণা চলছিল গত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায়। কোনো টিভি চ্যানেলের ভিডিও ক্লিপও সম্ভবত সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবো, যেখানে অত্যন্ত আবেগ ঘন কণ্ঠে এই বাণীটি প্রচার করা হচ্ছিল, অন্যরকম এক বাংলাদেশকে দেখবে বিশ্ব। কেন অন্যরকম বাংলাদেশকে দেখবে? কিভাবে বাংলাদেশ পাল্টে যাবে? কারণ এই সময়টায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট হতে যাচ্ছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025, এবং বিশ্বের 25টি দেশের 60 জনের মতো প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিতে আসছে। প্রচারণাটা এরকম ছিল যেন এই সম্মেলনের পরপরই এবং এই সম্মেলনের মাধ্যমেই এই বাংলাদেশ একটি অন্যরকম বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশ বিশ্বের ইউরোপ আমেরিকার মতো কোনো একটি উন্নত দেশ হয়ে যাবে। সারা বিশ্ব এক অন্যরকম বাংলাদেশকে দেখবে। 7 এপ্রিল সারা বিশ্ব তো বটেই, আমরা নিজেরাও বাংলাদেশিরাও এই বাংলাদেশে অন্যরকম কিছু চিত্র দেখলাম। সেই চিত্রটা কীরকম? গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যার প্রতিবাদে সারা বিশ্ব জুড়ে যে প্রতিবাদ চলছে, তার সঙ্গে সংগতি রেখে বাংলাদেশের মানুষও প্রতিবাদের রাস্তায় নেমে এসেছিল। এবং সেই প্রতিবাদ চলাকালীন সময়ে কিছু তৌহিদি জনতা বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে হামলা চালায়, ভাঙচুর করে এবং লুটপাট করে। ইন্টারেস্টিংলি তারা এই লুটপাটের জন্য, ভাঙচুরের জন্য বেছে বেছে নেয় বহুজাতিক কোম্পানির স্থানীয় শোরুম, কিংবা বহুজাতিক কোম্পানির পণ্য বিক্রি হয় এরকম কিছু রেস্তোরাঁ, এরকম কিছু দোকানপাট। আমরা যদি নাম ধরি, ফাস্টফুড চেইন KFC, পিৎজা হাট, বাটা, এই দোকানগুলোর এই চেইন স্টোরগুলোর শোরুম ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে একদম প্রকাশ্য দিনের বেলায়। আমরা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছি যে লুটপাট করে তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষ। কোকাকোলা, 7 আপ রাখার দায়ে অনেক দেশি রেস্তোরাঁ, দেশি দোকানে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এবং এই হামলা, ভাঙচুর, লুটপাট যখন চলে, তখন সেগুলো থামানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী কোথাও পদক্ষেপ নিয়েছে, ওইরকম কোনো চিত্র অন্তত সোশ্যাল মিডিয়ায় আমাদের চোখে পড়েনি। ফলে অবশ্যই বিশ্ব ভিন্ন রকম এক বাংলাদেশকে দেখেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের একেবারে প্রথম দিনেই। অবশ্যই ঘটনার পরপরই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তার টেনশনটা একটু বেশি, কারণ এই কনফারেন্সটার মূল আয়োজক তিনি। তারা পত্রিকায়, মিডিয়ায় তারা স্টেটমেন্ট করেছেন এর বিরুদ্ধে। পুলিশের আইজিপিকে স্টেটমেন্ট করতে দেখলাম যে প্রত্যেকের ছবি দেখে দেখে গ্রেফতার করা হবে। ওয়াও, আমরা খুবই খুশি এই ধরনের একটি তৎপরতা দেখে। কিন্তু এই যে তৌহিদি জনতা জিহাদি জোশে এরকম একটি ঘটনা ঘটাতে পারে, সেটি কি সরকারের গোয়েন্দা দপ্তরের ধারণার মধ্যে ছিল না? সরকারের বিবেচনার মধ্যে সেটি ছিল না? কেন থাকবে না? বা এই যে লোকগুলো এই কাজগুলো করেছে, তারা এরকম একটি কাজ কেন করেছে? তাদেরকে কারা উৎসাহ দিয়েছে? তাদের দাবি ছিল, তাদের মূল জায়গাটি ছিল ইসরায়েলি পণ্য বয়কট করার। আমি তো আগের দিনই সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অন্য একজনের একটি ভিডিও শেয়ার করেছেন, যে ভিডিওতে দেখলাম যে বেশ কয়েকটি ছোট ছোট বাচ্চা টেবিলের তাদের সামনে বিভিন্ন কোকাকোলা, KFC, পেপসি, এরকম নানা রকম প্রোডাক্টের একটা লোগোর মতো জিনিস টেবিলে রাখা হচ্ছে, আর সে একদম ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেখানে বড় করে লেখা আছে বয়কট ইসরায়েলি প্রোডাক্ট। সরকারের আইন উপদেষ্টা যদি এই ধরনের একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও শেয়ার করেন, তাহলে বার্তাটা তো পরিষ্কার যে হ্যাঁ, ইসরায়েলি প্রোডাক্টকে বয়কট করার নামে ওই বাচ্চাটি যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে টেবিল থেকে, ঠিক সেইভাবে ইসরায়েলি প্রোডাক্টগুলো দোকানে দোকানে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়াটা ভ্যালিড, জায়েজ। কারণ আইন উপদেষ্টা এরকম একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। ফলে যা হবার তাই হয়েছে। আর এই যে এই মবকে তো আমরা দেখেছি যে গত জুলাই মাসের পর থেকে রাষ্ট্রই এক ধরনের স্নেহের চোখে দেখে দেখে প্রশ্রয় দিয়ে রেখেছে। আচ্ছা বলুন তো, কখনো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কঠিনভাবে বলেছেন এনাফ ইজ এনাফ, আর কোথাও একটি মব অ্যাট্রোসিটি আমি দেখতে চাই না? তিনি বলেননি। আর কেউ বলেছেন? কেউ বলেননি। ফলে তারা গণভবন ভাঙচুর করেছে, লুটপাট করেছে, 32 নম্বর ভাঙচুর করেছে, লুটপাট করেছে, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর
ভাঙচুর করেছে, লুটপাট করেছে। ফলে তারা মনে করেছে যে যে কোনো জায়গায় ভাঙচুর করা যায়, লুটপাট করা যায়, এবং তারা সেই কাজটি করেছে। কিন্তু এমন একটি সময় করেছে যখন এই সরকারেরই অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, এটাকে খুবই তাদের আবেগের একটি জায়গা, যে একটি মানে বিজনেস সামিট 2025 তারা করতে যাচ্ছেন। তাদের আমন্ত্রিত বিদেশি প্রতিনিধিরা যখন ঢাকায় অবস্থান করছেন, তারা ইপিজেড পরিদর্শন করছেন, ঠিক সেই সময় তারা দেখছেন যে এই দেশে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার সিকিউরিটিটা, নিরাপত্তা বলয়টা কীরকম, তাদের প্রতিষ্ঠানের ব্যবসার কী ধরনের নিরাপত্তা আছে, সেটি মানে কোনো বক্তৃতার মাঝে তাদের শুনতে হলো না, তারা নিজের চোখেই দেখলেন। দে গট দ্য মেসেজ যে যে দেশে তারা বিনিয়োগ করতে চাইবেন, যে দেশে তারা বিনিয়োগ করতে আসবেন, সেই দেশের অ্যাকচুয়াল সিচুয়েশনটা কী, গভর্নেন্সটা কী, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কী, সেটি তারা একেবারেই দেখলেন। দর্শক, আমরা এবার যদি একটু এই কনফারেন্সটার দিকে নজর দেই, কিন্তু কনফারেন্সটার দিকে নজর দেওয়ার আগে, যেহেতু এটি বিনিয়োগ আকর্ষণের জন্য, আমি পত্রপত্রিকায় দেখেছি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একাধিকবারই তিনি বলেছেন যে তারা আসলে এই সম্মেলনটির আয়োজন করেছেন বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা বিদেশিদের কাছে দেওয়ার জন্য, সো দ্যাট বাংলাদেশ ক্যান অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আমরা চলতি অর্থ বছরে 2025-এর যে ফার্স্ট কোয়ার্টারে সেপ্টেম্বর পর্যন্ত একটি তথ্য পত্রপত্রিকায় দেখেছিলাম, যেটি বাংলাদেশ ব্যাংকের একটি হিসাব, যে হিসাবে বলা হয়েছিল যে গত বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ শাসন আমলের এই 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টারের তুলনায় 2025-এর এই যে জুলাই সেপ্টেম্বর, এই সময়টায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 71% কমে গেছে। ইনফ্যাক্ট জুলাইয়ের পরে বাংলাদেশে কোনো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসেনি, কোনো বিদেশি ব্যবসাও আসেনি, কারণ তারা এই যে পরিবেশটি তারা দেখতে চেয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে, আমি আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ঢাকার ইকোনমিক রিপোর্টারদের সঙ্গে আলাপকালে কোরিয়ান অ্যাম্বাসেডার তিনি সরাসরি বলেছিলেন যে তিনি যখন বিনিয়োগকারীদের সঙ্গে, তার দেশের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন, বিনিয়োগ নিয়ে, ব্যবসা নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, তারা সবসময় একটি কথা বলেন, ওয়েট ফর দ্য ইলেকশন, নির্বাচনের পর্যন্ত অপেক্ষা করো, নির্বাচনের পর দেখা যাবে যে কী করা যায়। অর্থাৎ এই যে বর্তমান অবস্থাটা, এই অবস্থাটায় তারা বিদেশি বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান না। দে ওয়ান্ট টু ওয়েট অ্যান্ড সি। আমরা জানি, বিভিন্ন সূত্র থেকে জানি যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ঢাকায় যারা আছেন, তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দেশের বিনিয়োগকারীদের উদ্বেগের কথা, উৎকণ্ঠার কথা জানিয়েছেন। তাদের যে ইনভেস্টমেন্ট এই দেশে আছে, সেই ইনভেস্টমেন্টের তারা নিরাপত্তার চেয়েছেন সেনাবাহিনী প্রধানের কাছে। দর্শক, এই যখন অবস্থা, তার মাঝখানে এই তো গত মাসেই আমি ইউনাইটেড স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব মানে অ্যাপারেল এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের একটি প্রতিনিধিত্বশীল সংগঠন, তারা একটা সার্ভে করেছিল যে তাদের যারা সদস্য দেশগুলো আছে, এবং সেই সার্ভে থেকে বেরিয়ে এসেছে যে 30টির মতো ইউএস ব্র্যান্ড যারা বাংলাদেশ থেকে ফ্যাশন প্রোডাক্ট ইম্পোর্ট করে, তারা কেনে, গার্মেন্টস প্রোডাক্ট যারা কেনে, তারা বাংলাদেশ থেকে তাদের মানে পণ্য না কিনে তারা ইন্ডিয়ার দিকে তারা ঝুঁকে পড়েছে, ইন্ডিয়া থেকে তারা কিনতে চাচ্ছে। এবং ঠিক একই সময়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এরকম একটি নিউজ বেরিয়েছিল যে ইউএস এবং ইউরোপীয় যে কোম্পানিগুলো, ব্র্যান্ড কোম্পানিগুলো, তারা এখন বাংলাদেশ থেকে সরে যেতে চাচ্ছে, অন্য দেশের দিকে তারা ফোকাস করছে, বিকজ বাংলাদেশের যে পলিটিক্যাল আনসার্টেনিটি এবং আনরেস্ট তৈরি হয়েছে, ল অ্যান্ড অর্ডার পরিবেশটি অবস্থা তৈরি হয়েছে, সেই কারণে তারা সরে যাচ্ছে। দর্শক, এই বিষয়গুলো কিন্তু কোনো খুব লোকছাপার বিষয় না, একেবারে গোপন বিষয় না। বিভিন্ন সময় আন্তর্জাতিক পত্রিকায়, মিডিয়ায়, বাংলাদেশের পত্রিকায় হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি অনেকগুলো বিদেশি মিডিয়ায় এই খবরগুলো দেখেছি। ফলে এগুলো একেবারে ওপেন ছিল যে তারা, বিদেশিরা বাংলাদেশ থেকে চলে যেতে চাচ্ছে, চলে যাচ্ছে, বিকজ পলিটিক্যাল আনরেস্ট, ল অ্যান্ড অর্ডার। এবং বেশ কতগুলো রিপোর্ট আমি দেখেছি যারা এক্সপার্ট অপিনিয়ন দিয়েছে যে বাংলাদেশের মানে এই সময়টা ফরেন ইনভেস্টররা বাংলাদেশে আসলে কি দেখতে চায়, বা বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের প্রধান বাধা কি, বিশেষ করে জুলাই আগস্ট পরবর্তী সময়ে। এবং সেই জায়গাটায় সব প্রধান যে বিষয়গুলো এসেছে তার মধ্যে হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, একটি রাজনৈতিক অস্থিরতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, নির্বাচন হবে কি হবে না, কখন হবে, সেই নির্বাচনটি কেমন হবে,
এই নিয়ে বিদেশি বিনিয়োগকারী ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে, টানাপোড়েন আছে। ইকোনমিক আনসার্টেনিটি, কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে গত 6-7-8 মাসে, খারাপ হয়েছে। অল ইন্ডিকেটরগুলো নিচের দিকে গেছে অ্যাকসেপ্ট আমাদের যে ফরেন রেমিটেন্স, সেই রেমিটেন্সটা ছাড়া। এবং আমরা জানি যে গত মাসেই আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং কোম্পানি মোদি বাংলাদেশকে নেগেটিভ রেটিং করেছে। এখন একটি দেশ যখন ঋণ মান সক্ষমতার দিক থেকে নেগেটিভ রেটিংয়ে চলে যায়, তখন সেই দেশে তো কেউ বিনিয়োগ করার জন্য যেতে চাইবে না, সেটা স্বাভাবিক। ব্যবসা করতেও যেতে চাইবে না, এটি স্বাভাবিক। ফলে বাংলাদেশ কিন্তু ওইরকম একটি জায়গায় গেছে। ব্যুরোক্রেটিক ইনএফিসিয়েন্সি, ইনকনসিস্টেন্ট পলিসি, এগুলো খুব পুরনো কথা। ব্যুরোক্রেটিক ইনএফিসিয়েন্সি কিংবা পলিসি ইনকনসিস্টেন্সি, এগুলো তো মানে পুরনো কথা। কিন্তু এই যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং ইকোনমিক আনসার্টেনিটি, এটি হচ্ছে এই সময়কার সবচাইতে বড় মানে ভাইটাল পয়েন্ট ফর দ্য ফরেন ইনভেস্টার, বাংলাদেশে তারা যাবার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কারণ তারা যখন কোনো একটি দেশে বিনিয়োগ করতে যায়, ব্যবসা করতে যায়, তারা কেবল আমাদের কথাই যে ছুটে যাবে তা না, তারা তাদের মতো করে রিসার্চ করে। সেই রিসার্চে তারা যে তথ্যগুলো পায়, সেই তথ্যের ভিত্তিতে দেন ওই দেশের অথরিটির সঙ্গে তারা কথাবার্তা বলে একটা ম্যাচ করার চেষ্টা করে তাদের রিস্ক কতটা হবে, কতটা অ্যাভয়েড করা যাবে, সেই বিষয়গুলো বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেয়। আমরা আবার যদি ঠিক এই যে বিজনেস ইনভেস্টমেন্ট সামিট যেটি হচ্ছে, সেই সামিটের দিকে যদি একটু তাকাই দর্শক, সামিটটি নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, যেহেতু মাত্রই শুরু হয়েছে, এখনও ঠিক সেই অর্থে তেমন গুরুত্বপূর্ণ খুব বেশি যে আলাপ আলোচনা হয়েছে বা কিছু তা না। কিন্তু এটি নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা যাবে, আমি সামনে কথা বলবো। কিন্তু ইনভেস্টমেন্ট সামিটটা শুরু হবার আগে স্বয়ং এর যে হোস্ট চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যিনি গতকালকে দেখলাম যে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, তিনি এই প্রতিষ্ঠানটির বিডার, তিনি নির্বাহী পরিচালক, এখন তিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এখন তিনি প্রতিমন্ত্রীর মর্যাদাও পেয়েছেন। এবং তিনি গত 26শে মার্চ এই সামিট উপলক্ষে ঢাকার দৈনিক বণিক বার্তাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারটি বদরুল আলম সেই সাক্ষাৎকারটি নিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার মনে হয় যে এই জায়গাগুলি আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং সরকারের জন্য সাক্ষাৎকারে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন যে কথাগুলি বলেছেন, সেইগুলি আসলে সরকারের জন্য মূল বার্তা। এই 4 দিনের সম্মেলনে এই ব্যবসায়ীরা কী বলবেন, তারা এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর ব্যাপারে তারা কি বার্তা দিতে পারবেন, আমরা সেদিকেও নজর রাখবো এবং সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি আশিক মাহমুদের সে ইন্টারভিউর যে বক্তব্য, সেই বক্তব্যটার দিকে তাকাই, তাকে প্রশ্ন করা হয়েছিল এই যে ইনভেস্টমেন্ট সম্মেলন যেটি হতে যাচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা আসছে, অ্যান্ড ইউ আর সো মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস, যে একটা বাংলাদেশের একটা কিছু হয়ে যাচ্ছে এই সম্মেলনের মাধ্যমে, অ্যান্ড দিস ইনভেস্টার্স হোয়াট অ্যাকচুয়ালি দে ওয়ান্ট, তারা আপনাদের কাছে, বাংলাদেশের কাছে আসলে তারা কি চায়, তাদের চাওয়ার জায়গাটা কি। খেয়াল করবেন, আশিক মাহমুদ বলছেন তারা রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায়। এখন রাজনৈতিক স্থিতিশীলতা কি? এখন কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাটা আছে? দর্শক, আমরা কিন্তু এর আগেও বলেছি, আমি একটু আগে যারা এক্সপার্টদের কথাবার্তার জায়গায় বলেছি, তারাও বলে যে এটি হচ্ছে একটা প্রধান বাধা বর্তমানে বিদেশি বিনিয়োগের। এবং একই কথাগুলো এই সম্মেলনে যারা যোগ দিতে এসছেন তারাও জানিয়েছেন, যেটি চৌধুরী আশিক মাহমুদ ইন্টারভিউ দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, যে তাদের চাওয়া হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। কারণ তারা আসলে দেখতে চায় যে একটি নির্দিষ্ট সময়ের পরে নির্বাচনটি হবে কিনা, একটি রাজনৈতিক সরকার আসবে কিনা। রাজনৈতিক সরকার না আসলে আসলে তারা ইজি ফিল করে না। চৌধুরী আশিক মাহমুদ আরও জানাচ্ছেন, তারা জানতে চান যে অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করছেন, মানে এই যে সম্মেলন করছেন, বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছেন, তাদের জন্য নানা পদক্ষেপের কথা বলছেন, তারপর যে নির্বাচিত সরকারটি আসবে, তারা তাদের এই পদক্ষেপগুলোকে কন্টিনিউ করবে কিনা, নাকি তারা এসে এগুলো সব ফেলে দিবে। আমরা জানি যে সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বিএনপি ইতিমধ্যে বলেছে যে তারা তাদের সব সংস্কার মানবে না, আবার তারা সব সংস্কার চাপিয়ে দিতে চাচ্ছে। সংস্কার নিয়ে একেবারে খুব যে একটা ঐকমত্য হয়েছে তাও না। তো এরকম একটি পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে বিনিয়োগ করবার আগে তারা জানতে চেয়েছে যে সরকার, এই অন্তর্বর্তী সরকার যে কাজগুলি করছে, তারপরে যে ইলেকটেড গভর্নমেন্ট আসবে, তারা এগুলো কন্টিনিউ করবে কিনা, তারা এগুলোকে এন্ডোর্স করবে কিনা, নাকি তারা এসে সেগুলোকে ফেলে দিবে।
বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে তারা জানতে চাচ্ছে, এটিও চৌধুরী আশিক মাহমুদ জানাচ্ছেন যে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে এই যে সরকার যে পদক্ষেপ হাতে নিচ্ছে বলে বিদেশিদেরকে জানানো হচ্ছে, এই পদক্ষেপগুলো নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে কিনা, তারা ঐক্যমতে আছেন কিনা যে হোয়াট দ্য ইনিশিয়েটিভস ইউ গাইজ আর টেকিং, তারা এসে সেটাকে এন্ডোর্স করবেন। তারা এখনই এন্ডোর্স করেছেন, ওকে গো হ্যাড, তোমরা এই কাজগুলি করো। রাজনৈতিক দলের সাথে এইসব বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে কিনা, এটি হচ্ছে তাদের প্রশ্ন। সো রাজনৈতিক স্থিতিশীলতা তারা দেখতে চায়। তারা দেখতে চায় যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে পরের সরকার এসে সেগুলো কন্টিনিউ করবে কিনা। তারা দেখতে চায় যে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে যে সরকার, অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মতামত সাপেক্ষে করছে কিনা। বিডার নির্বাহী চেয়ারম্যান অবশ্য জানিয়েছেন এই সাক্ষাৎকারে যে এই যে সম্মেলনটি হবে সেই সম্মেলনে বিএনপি, জামাতে ইসলামী এবং যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে নাগরিক এনসিপি, তাদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের এক রুমে বসানো হবে সো দ্যাট এইসব ইনভেস্টররা তাদের সঙ্গেও কথাবার্তা বলতে পারেন। দর্শক, হ্যাঁ নিশ্চয়ই রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে যাবেন, বিদেশিদের সঙ্গে তারা সেখানে তাদের মতো করে কথাবার্তা বলে আসবেন, কিন্তু সেইটি যে তাদের ফাইনাল কথা সেটি তো না। এবং সেই কথা থেকেই মানে এই বিনিয়োগকারীরা মানে চূড়ান্ত একটা বার্তা, একটা কনক্লুডিং একটা মেসেজ নিয়ে যাবেন, সেরকম ভাবাটাও বোধহয় ঠিক না। যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের সামনে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই প্রশ্নবোধক চিহ্নগুলো তৈরি করে দিয়েছে গতকাল ঢাকায় এই যে তৌহিদি জনতা জেহাদি জোশে যে লুটপাট ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠানে করেছে, এবং তার সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা যারা এই ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে আসছেন তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে জানতে চাওয়া, এটি যে একেবারে মিলে যাচ্ছে। এবং এই মিলে যাওয়াটার প্রতিষেধক হিসাবে, প্রতিকার হিসাবে সরকার কি করতে পারবে, সরকার কি করতে চায় এবং সরকার আসলে কতটা আন্তরিক, সেই বিষয়টি যদি তারা পরিষ্কার করতে না পারে, বিশ্বাসযোগ্যভাবে পরিষ্কার করতে না পারে, বিশ্বাসযোগ্যভাবে বিদেশিদের কাছে উপস্থাপন করতে না পারে, তাহলে এই যে সম্মেলনটি করা হচ্ছে এটি নিতান্তই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটি ব্যয়বহুল পিয়ার কনফারেন্স, পিয়ার ইনিশিয়েটিভ হিসাবেই বিবেচিত হবে, বা পিয়ার ইনিশিয়েটিভ হিসাবেই থেকে যাবে। দেশের, রাষ্ট্রের আসলে তেমন কোনো কাজ হবে না। দর্শক, আজ এই পর্যন্তই। সামনে এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। আইএমএফের টিম আছে বাংলাদেশে, তারা সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করছে, সেগুলো নিয়েও কথা বলবো। এই সম্মেলনের দিকেও আমাদের নজর থাকবে, সম্মেলনে যেসব আলাপ আলোচনা হবে সেগুলো নিয়েও কথা বলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।